প্রকারভেদ দেখলাম, আমরা বিকারক শিখলাম, বিকারকের প্রকারভেদ দেখলাম। আজকে আমরা দেখব বন্ধনের ধারণ এবং সাধারণত জৈব বিক্রিয়াগুলো কিভাবে ঘটে। তো জৈব বিক্রিয়াগুলো সাধারণত তোমার জৈব যৌগের ভিতরে কিছু বন্ধন প্রথমে ভাঙবে, ভাঙার পর মূল উৎপাদে যাওয়ার আগে কিছু একটা তৈরি হবে, যেটাকে আমরা বলি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। ডিরেক্টলি আমি বিক্রিয়ক করে যাব না, ওকে। বিক্রিয়ক আর উৎপাদের মাঝামাঝি যে অবস্থাগুলো থাকে এগুলোকে আমরা বলি রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট কিভাবে তৈরি হয়? বন্ধনের ভাঙনের মাধ্যমে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটগুলো তৈরি হবে। এর আমরা ওই রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট থেকে ফাইনালি কোথায় পৌঁছাবো? উৎপাদে পৌঁছাবো। এখন এই বন্ধনের ভাঙন দুই ধরনের হয়ে থাকে, সুষম বিভাজন এবং কি বিষম বিভাজন। সুষম মানে কি? সুষম মানে হচ্ছে যে ইলেকট্রনের ইকুয়াল ডিস্ট্রিবিউশনকে বলা হয় কি সুষম বিভাজন, আর ইলেকট্রনের আনইকুয়াল ডিস্ট্রিবিউশনকে বলা হচ্ছে বিষম বিভাজন। ওকে, তো সুষম বিভাজন সাধারণত কার্বন কার্বন বন্ধনেই বেশি ঘটে, ওকে। আর বিষম বিভাজনের ক্ষেত্রে কার্বন থাকে আর কার্বনের সাথে অন্য কোনো একটা পরমাণু যুক্ত থাকে, ঠিক আছে। কার্বন কার্বন বন্ধনের ক্ষেত্রে বিষম বিভাজন হয় কিছু কিছু ক্ষেত্রে, রেয়ার কেস। তো ধরো কার্বন কার্বন বন্ধন আছে, এখন যে কোনো বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, অর্থাৎ যখন বন্ধনটা গঠন হয়েছিল তখন কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল, না বাম পাশের কার্বন একটা ইলেকট্রন দিয়েছিল আর ডান পাশের কার্বন অপর ইলেকট্রনটা দিয়েছিল। এখন বন্ধনটা যদি মাঝখান থেকে আমি ব্রেক করি, মাঝখান থেকে বন্ধনটা আমি ব্রেক করলাম, বন্ধনটা ভেঙে ফেললাম, এবং ভাগার সময় আমি করলাম কি যার যার ইলেকট্রন তাকে দিয়ে দিলাম। অর্থাৎ এই কার্বনটা একটা ইলেকট্রন দিছিল বন্ধন গঠন করার সময়, এখন সে একটা ইলেকট্রন পেয়ে গেছে বন্ধন ভাঙার পরে, ওকে। আবার ডান পাশের কার্বনটাও একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করছিল বন্ধন গঠন করার সময়, এখন সে তার নিজের ইলেকট্রনটা পেয়ে গেছে। তাহলে ইলেকট্রনের কি সুষম বিভাজন হলো না? কেউ কমও পায় নাই, কেউ বেশিও পায় নাই। তাহলে কি হবে? এটার ফলশ্রুতিতে যেটা হবে, কার্বনের মাথায় একটা ডট চলে আসবে। এটা কিন্তু কার্বনের চার্জিত অবস্থা না, এটা কার্বন কিন্তু নিউট্রালি আছে, কারণ সে তো আরেকজনের ইলেকট্রন পায় না, সে তো নিজের ইলেকট্রনই পাইছে। আবার এই কার্বনের ক্ষেত্রেও একটা ডট চলে আসবে। তাহলে যদি কোনো পরমাণুর মাথায় এরকম ডট থাকে, ডট মিন্স হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। এবং এটা কিন্তু নিউট্রাল সিচুয়েশন, নিউট্রাল। তাহলে কোনো পরমাণুর মাথায় যদি এরকম ডট থাকে, একটা অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন এই জিনিসটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। তাহলে বন্ধনের সুষম বিভাজনের ফলে কি তৈরি হলো? কি তৈরি হলো? কার্বন ফ্রি রেডিক্যাল। ঠিক একইভাবে ধরো যদি ক্লোরিনের মাথায় ডট থাকে, তাহলে এটা হয়ে যাবে ক্লোরিন ফ্রি রেডিক্যাল। ব্রোমিনের মাথায় থাকলে হবে ব্রোমিন ফ্রি রেডিক্যাল। তো এইভাবে চলবে। তাহলে সুষম বিভাজন বোঝা গেল।
এবার আসো বিষম বিভাজন। তো বিষম বিভাজন মূলত তোমার মেজরিটি পার্সেন্ট অফ কেসে কার্বনের সাথে হ্যালোজেন যুক্ত থাকলে হবে। হ্যালোজেন বলতে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা, এই জন্য আমি এক্স লিখলাম। আবার হচ্ছে তোমার যদি কার্বনের সাথে অক্সিজেন যুক্ত থাকে এই ধরনের সিচুয়েশনেও হবে। অর্থাৎ কার্বন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক যদি কোনো মৌল কার্বনের সাথে যুক্ত থাকে তখন সেক্ষেত্রে বন্ধনের বিষম বিভাজন ঘটবে। ওকে, তাহলে এখানে কার্বন থেকে হ্যালোজেনের কি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে যেটা হবে, আমি যখন বন্ধনটা ব্রেক করব, বন্ধনটা ব্রেক করলে কি হবে, হ্যালোজেন ইলেকট্রন বেশি পাবে আর কার্বন ইলেকট্রন হারাবে নাকি। তাহলে কি তৈরি হবে, তৈরি হবে কার্বনে প্লাস আর হ্যালোজেনে কি মাইনাস। হ্যালোজেনে কি মাইনাস। মনে রাখবা মাইনাস মানে হলো দুইটা ইলেকট্রন, মাইনাস মানে কয়টা ইলেকট্রন, দুইটা। একটা হলো হ্যালোজেনের নিজের ইলেকট্রন, আরেকটা সে কার কাছ থেকে পাইছে, কার্বন থেকে পাইছে। আরেকটা সে কার কাছ থেকে পাইছে, কার্বন থেকে। ছোট ছোট বিষয়গুলো আমি এখন বলে দিচ্ছি, সামনে এগুলো আর বলবো না, ঠিক আছে। এই বিষয়গুলো বারবারই আসে। যখনই তুমি এখন থেকে জৈব রসায়নের বইয়ের ভিতরে কোথাও কোনো পরমাণুর মাথায় মাইনাস দেখবা, বুঝে ফেলতে হবে ওখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা। আর প্লাস দেখবা মানে কি, সেখানে কোনো ইলেকট্রন নাই। ওকে, আচ্ছা, মানে এখানে কিন্তু অরবিটাল আছে, প্লাস মানে অরবিটাল আছে, কিন্তু অরবিটালটা ফাঁকা। অরবিটাল তো আর গায়েব হয়ে যাবে না, ইলেকট্রনটা সরে যাবে, ইলেকট্রনটা চলে যাবে, বাট কার্বনের অরবিটাল তার কাছে আছে। এখন এই যে কার্বনের প্লাস, এর একটা নাম আছে, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। কি বলে এটাকে, কার্বোক্যাটায়ন। তাহলে বন্ধনের বিষম বিভাজনের ফলে কি তৈরি হয়, কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কেন, কার্বন থেকে আসছে কার্বো, আর যেহেতু প্লাস এজন্য ক্যাটায়ন। এখানেও সেম ঘটনা ঘটতে পারে, বাট এখানে দুইটা বন্ডই ব্রেক হবে না, এখানে দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন ব্রেক হবে। তো এক্ষেত্রে বেসিক্যালি আসলে দুইটা বন্ধন আছে, একটা হলো সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। ডাবল বন্ধনে আমরা যদি একটা সিগমা বন্ধন থাকে আর একটা পাই বন্ধন থাকে, তাহলে এখানে সিগমা বন্ধনটা ব্রেক হবে না, এখানে শুধুমাত্র কি পাই বন্ধনটা ব্রেক হবে। তাহলে দেখো যদি এরকমটা ব্রেক হয়, একটা বন্ধনই ব্রেক হবে, সেক্ষেত্রে হবে কার্বন বন্ড অক্সিজেন। তোমরা সবাই জানো, ওগুলো আগেও পড়াইছি, অক্সিজেন এক হাতে থাকলে অক্সিজেন কি আসবে, মাইনাস। এটা বেসিক। আর কার্বন এখানে প্লাস চলে আসবে। আবার দেখো তুমি যদি প্লাস মাইনাস কানেক্ট করে দাও, তাহলে কিন্তু আবার তুমি বন্ধনটা রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা বন্ড ব্রেক করলে একটার মধ্যে প্লাস, যদি বন্ধনের বিষম বিভাজন, সুষম বিভাজন হলে আবার কি হবে, ডট আসবে, ঠিক আছে। কিন্তু যদি বিষম বিভাজন হয় তাহলে একটার মধ্যে প্লাস আর একটার মধ্যে কি মাইনাস। কেমনে বুঝবো কোনটার মধ্যে প্লাস আসবে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম তার মধ্যে প্লাস, আর যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার মধ্যে কি আসবে, মাইনাস আসবে। আর মাইনাস মানে কয়টা ইলেকট্রন, মাইনাস মানে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, মাইনাস মানে দুইটা ইলেকট্রন, ঠিক আছে। আবার আমি যদি প্লাস মাইনাস কানেক্ট করে দিই, তাহলে আবার কি, আমি আবার বন্ধনটা ফেরত পেয়ে যাব। তাহলে আমাদের এখন কাজই হবে বন্ধন মাঝে মাঝে ব্রেক করব, প্লাস মাইনাস বানাবো, আবার প্লাস মাইনাস জোড়া লাগাবো, বন্ধনটা কি রিটার্ন করব, এটাই হলো আমাদের কাজ। আচ্ছা, তো এগুলো হলো। এখন আরেকটা সিনারিও হতে পারে, যেমন যদি কার্বন হাইড্রোজেন বন্ধন তুমি চিন্তা করো, কার্বন হাইড্রোজেন বন্ধন তুমি চিন্তা করো, যদিও এটা ব্যবহার একটু কম। এইখানে বলো তড়িৎদ্রাবকতা কার বেশি, এখানে কিন্তু তড়িৎদ্রাবকতা কার্বনের বেশি, হাইড্রোজেনের কম। এবার যদি তুমি বন্ধন ব্রেক করো,
এবার মাইনাসটা কার মাথায় আসবে? কার্বনের মাথায় আসবে। মাইনাস মানে কয় ইলেকট্রন? দুইটা। আর হাইড্রোজেন কি আসবে? প্লাস। তাহলে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে কার্বনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে নাকি কি আসবে ডট। তিন ধরনের সিচুয়েশন। এখন কার্বনে মাইনাস থাকলে এটার আবার নাম আছে একটা, এটাকে বলা হয় কার্বনায়ন। সি এ আর বি এ এন আই ও এন, কার্বোকেটান। আর কার্বোকেটানের আরেকটা নাম আছে, এই নামটা অনেক সময় লেখা থাকে, কার্বোনিয়াম আয়ন। তাহলে কার্বনে প্লাস থাকলে এটাকে কি বলে? কার্বোক্যাটায়ন। কার্বনে মাইনাস থাকলে এটাকে কি বলে? কার্বনায়ন। আর কার্বনে ডট থাকলে এটাকে কি বলে? কার্বন ফ্রি রেডিক্যাল। চলো এখন যেটা আমরা করবো, এখন আমরা বিভিন্ন টাইপের কার্বোক্যাটায়ন হবে। এই কার্বোক্যাটায়নের মধ্যে আবার অনেক ধরনের তোমার শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন টাইপের কার্বোক্যাটায়ন আছে। তো আমরা এখন কার্বোক্যাটায়ন, কার্বনায়ন এবং ফ্রি রেডিক্যাল এগুলো বিস্তারিতভাবে এখন দেখব। হ্যাঁ, প্রথমে আসো কার্বোক্যাটায়ন। চলো আমরা এই চার ধরনের কার্বোক্যাটায়ন দেখার চেষ্টা করি। ওকে, তুমি যদি এই চারটা এক্সাম্পলই ভালোভাবে লক্ষ্য করো, সবগুলোর মধ্যে কোনো না কোনো কার্বনে কি আছে? প্লাস আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কার্বনে যদি প্লাস থাকে আমাদের বুঝে নিতে হবে এটা হলো একটা কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নগুলির আবার ডিগ্রি আছে। ডিগ্রি, তাহলে ডিগ্রি জিনিসটা কি? ডিগ্রি জিনিসটা হচ্ছে তুমি লক্ষ্য করবা যেই কোন কার্বনে প্লাসটা আছে, আগে তুমি এটা বের করার চেষ্টা করো কোন কার্বনে প্লাসটা আছে। যেমন এখানে প্লাস আছে কোন কার্বনে? এই কার্বনে প্লাস আছে। যেই কার্বনে প্লাস আছে, আবার বলছি বুঝতে শোনো, যেই কার্বনে প্লাস আছে ওই কার্বনটা কতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, কতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, সেটাই হবে কার্বোক্যাটায়নের ডিগ্রি, সেটাই হবে কার্বোক্যাটায়নের ডিগ্রি। তাহলে বলো এই কার্বনে আছে প্লাস, এই কার্বনটা কয়টা কার্বনের সাথে সরাসরি যুক্ত? তিনটা, 1 2 3। এই জন্য এই কার্বোক্যাটায়নটাকে আমরা বলে থাকবো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন।
এবার এখানে আসো, এটা কয় ডিগ্রি কার্বন অ্যাটম? প্লাস আছে এই কার্বনে, তাহলে এই কার্বনটা একটা দুইটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত, এটা হবে 2 ডিগ্রি কার্বন অ্যাটম। 2 ডিগ্রি কার্বন অ্যাটম। এই কার্বনে প্লাস আছে, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা, তাহলে এটা হবে 1 ডিগ্রি কার্বন অ্যাটম। এই কার্বনে প্লাস আছে, বাট এই কার্বনটা কোনো কার্বনের সাথে সরাসরি যুক্ত নাই, তাহলে কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি কার্বন অ্যাটম। বাট 0 ডিগ্রি বলে কোনো কিছু নাই, 0 ডিগ্রি বলে কিছু নাই, এই জন্য এটার নাম হবে মিথাইল কার্বোক্যাটায়ন, জেনেরিক নেম, ঠিক আছে? মিথাইল কার্বোক্যাটায়ন, এটাকে নরমাল নামে ডাকতে হবে। এখন এখানে আমাদের কি বের করতে হবে? এখানে আমাদেরকে দুটো জিনিস শিখতে হবে। একটা হলো এই কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা বের করতে হবে, কারণ কোনো কিছু আসলে চার্জে থাকতে চায় না। চার্জ জিনিসটাই হলো একটা অস্থিতিশীল অবস্থা, সবাই নিরপেক্ষ হইতে চায়, কিন্তু তারপরেও আমাদেরকে এখানে এই প্লাসগুলোর মধ্যেই আবার স্টেবিলিটি অর্ডার বা স্থিতিশীলতার ক্রম আমাদেরকে নির্ধারণ করতে হবে, কোনটার চেয়ে কোনটা একটু বেশি স্থিতিশীল, এটা আমাদেরকে হচ্ছে বের করা লাগবে। একটা হচ্ছে স্থিতিশীলতার ক্রম, স্থিতিশীলতার ক্রম বেশ গুরুত্বপূর্ণ, আসবি প্রশ্নে সিকিউএনসি সূত্র। এখন জাস্ট বেসিক লজিক খাটাবো, বেসিক লজিক থেকে আনসারটা বের করবো। আগে আমাকে বলো, যদি কোনো কিছুর মধ্যে প্লাস থাকে সে কি হওয়ার চেষ্টা করবে? সর্বদা তার টেন্ডেন্সি কি নিউট্রাল হওয়া, তার টেন্ডেন্সি সে নিউট্রাল হইতে চায়। প্লাস থাকলেও সে নিউট্রাল হইতে চাইবে, আবার মাইনাস থাকলেও সে নিউট্রাল হইতে চাইবে। তাহলে এখন তোমার মধ্যে কোনো প্লাস চার্জ আছে, তুমি এখন নিরপেক্ষ হইতে চাও, তাহলে তোমার কি এখন ইলেকট্রন দরকার নাকি ইলেকট্রন তোমার থেকে সরায় নিলে ভালো হবে? কোনটা? অবশ্যই ইলেকট্রন পাইলে তুমি বেশি স্থিতিশীল হবে, কারণ তুমি প্লাসে আছো। তোমার থেকে যদি আমি আরো ইলেকট্রন সরাই, তোমার তো প্লাসের পরিমাণ আরো বাড়বে, তোমার আনস্টেবিলিটি আরো বেড়ে যাবে, অস্থিতিশীলতা আরো বেড়ে যাবে। তাহলে কোনো কার্বন পরমাণু যদি ধনাত্মক আধান থাকে, তাহলে তার টেন্ডেন্সি হচ্ছে সে যদি কার্বন থেকে ইলেকট্রন পায় সেটা তার জন্য ভালো, সে তাহলে অধিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হবে। এখন দেখো এই কার্বনের সাথে তিনটা কি যুক্ত? তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত না? ক্লাসে আমরা বলছি অ্যালকাইল গ্রুপগুলো কি ধরনের মূলক? ইলেকট্রন দাতা, এটা কি ইলেকট্রন দাতা। আর কার্বনের সাথে ইলেকট্রন দাতা গ্রুপ যুক্ত থাকলে কোন ধরনের আবেশীয় প্রভাব হয়? প্লাস আই নাকি মাইনাস আই? প্লাস আই। কোন ধরনের প্রভাব? প্লাস আই। এটা কই আবেশীয় প্রভাবের কনসেপ্টটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তাহলে এই মিথাইল গ্রুপের জন্য একটা প্লাস আই হবে, এই মিথাইল গ্রুপের জন্য প্লাস আই লিখতে হবে, প্লাস আই, এটার জন্য প্লাস আই। তাহলে এই তিনটা মিথাইল গ্রুপ এই মাঝখানের কার্বনটাকে একটু করে ইলেকট্রন ঘনত্ব সরবরাহ করবে, ফলে এর প্লাস আস্তে আস্তে কমে আসবে এবং সে ধীরে ধীরে কিছুটা স্থিতিশীলতার দিকে ধাবিত হবে। আমি বলতেছি না সে পুরোপুরি স্টেবল হয়ে যাবে, এটা কখনোই হবে না, কারণ তার মধ্যে এখনো প্লাস আছে। তার তো আমি প্লাস পুরোপুরি রিমুভ করতে পারবো না এই মুহূর্তে। তার প্লাস রিমুভ করতে হলে তাকে ডিরেক্টলি একটা নেগেটিভ আয়নের সাথে বন্ধনে যুক্ত হওয়া লাগবে, তখন সে কমপ্লিটলি স্টেবল হবে। বাট এই মুহূর্তে তো তার মধ্যে প্লাসটা থাকে, প্লাস কমে আসবে, প্লাস পুরোপুরি রিমুভ হবে। তাহলে তিন দিকে তিনটা প্লাস আই, ফলে কার্বনের স্টেবিলিটি বাড়তেছে। তাহলে মোটামুটি এই তিন ডিগ্রি কার্বোক্যাটায়নটা ভালো রকমের স্টেবল অবস্থায় আছে। এবার এখানে আসো, এবার এখানে মিথাইল গ্রুপ কয়টা?
এবার প্লাস আই কয়টা? প্লাস আই কয়টা? দুইটা প্লাস আই। তাহলে এটা একটু কম স্টেবল, যদি এটা প্লাস আই একটু কম। এইখানে প্লাস আই কয়টা? একটা। তাহলে এইটার স্থিতিশীলতা আরেকটু কমে যাবে। আর এখানে তো কোনো প্লাস আই নাই, নো ইফেক্ট, হাইড্রোজেন ইজ নো ইফেক্ট। তার মানে এইটার স্থিতিশীলতা সবচেয়ে কম। তাহলে আমাদের স্থিতিশীলতার কমটা কি দাঁড়ালো? 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হলো মিথাইল কার্বোনেট। আর যদি পরীক্ষায় সক্রিয়তার ক্রম আসে, সক্রিয়তার ক্রম হবে স্থিতিশীলতার ক্রমের উল্টা। এটা হবে 3 ডিগ্রি, লেস দেন 2 ডিগ্রি, লেস দেন 1 ডিগ্রি, লেস দেন CH3+। দুইটা একসাথে কোনো মনে রাখার দরকার নাই, কিন্তু অ্যালোমেলো হয়ে যাবে। তুমি শুধু স্থিতিশীলতাটা মনে রাখবা, ওইটা মনে রাখলে তুমি সক্রিয়তার ক্রম অটোমেটিক্যালি মনে থাকবে। এখন যদি আমি জাস্ট এই প্লাসগুলোর বদলে যদি জাস্ট মাইনাস করে দিই, কোন ছবিগুলো আবার আঁকতে হবে, কোন ছবিগুলো সব আবার আঁকবো, স্ট্রাকচারগুলো আবার আঁকবো। জাস্ট প্লাসগুলোর বদলে কি করে দিবা? মাইনাস। ঠিক আছে, আগে যেখানে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস করে দিলে কি হয়ে যাবে? কার্বনায়ন হয়ে যাবে, কার্বনায়ন হয়ে যাবে।
প্লাসগুলোর দিকে প্লাসগুলোর জায়গায় মাইনাস করে দিলে কি হয়ে গেল, কার্বনায়ন ডিগ্রি সেমই থাকবে, ডিগ্রি চেঞ্জ হবে না। তো কার্বনের ডিগ্রি কেমনে বের করে, যেই কার্বনে মাইনাস থাকবে ওই কার্বনটা অপর কয়টা কার্বনের সাথে সরাসরি যুক্ত সেটাই হবে কার্বনায়নের ডিগ্রি। এবার চলো এখানে আমাদের সেম স্থিতিশীলতার ক্রম বের করতে হবে এবং হচ্ছে সক্রিয়তার ক্রম বের করতে হবে। এখন দেখো এই কার্বনে মাইনাস, কোনো পরমাণু যদি ঋণাত্মক আধান থাকে সে কি হতে চায়, নিউট্রাল হতে চায়। তাহলে সে যদি নিউট্রাল হতে চায় তাহলে তাকে কি করতে হবে, অবশ্যই কিছু ইলেকট্রন ছেড়ে দিতে হবে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সে চাচ্ছে মাইনাস থেকে মুক্তি পাইতে, বাট এই তিনটা মিথাইল মূলক আবার ধনাত্মক আবেশীয় প্রভাবের মাধ্যমে তার ইলেকট্রন ঘনত্ব আরো বাড়ায় দিচ্ছে। তাহলে তার কি আনস্টেবিলিটি আরো বেড়ে গেল, সে তো অলরেডি আনস্টেবল ছিল মাইনাসের কারণে, আবার তিনজনের সাথে আরো মাইনাস দিচ্ছে, আরো বেশি ইলেকট্রন দিচ্ছে। তাহলে এই আরেকটাকে সে আরো বেশি কি করে তুলছে, অস্থিতিশীল করে তুলছে। তাহলে এবার এই আয়নটা হবে সবচেয়ে বেশি কি অস্থিতিশীল, এটার স্থিতিশীলতা হবে সবচেয়ে কম। এটা কি বলতে পারি, মিথাইল কার্বনায়নের স্থিতিশীলতা হবে সবচেয়ে বেশি। তাহলে এবার কমটা উল্টায় যাবে, এবার কমটা উল্টায় যাবে। এবার CH3 মাইনাস সবচেয়ে বেশি স্থিতিশীল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তাহলে সক্রিয়তার ক্রম আবার উল্টা হবে, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, কম। ঠিক আছে, নেক্সট আসো কার্বন ফ্রি মেটাল। স্ট্রাকচার সব সেম থাকবে, শুধু মাইনাসগুলোর জায়গায় কি বসাবো, মাইনাসগুলোর জায়গায় কি বসাবো, ডট। মিথাইল ফ্রি রেডিকেল। এবার দেখো কার্বনের ডট আছে, কি বলছিলাম, ডট মানে কি ধরনের ইলেকট্রন, বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন। কিন্তু এই বিজোড় ইলেকট্রন থাকাটা মানে কিন্তু আসলে খুবই আনস্টেবল একটা অবস্থা। কারণ সবাই কি করতে চায়, ইলেকট্রন শেয়ার করে জোড়া হইতে চায় নাকি, সবার টেন্ডেন্সি কি থাকবে, ইলেকট্রন শেয়ার করে কি জোড়া হওয়া, জোড়া হতে পারলে মোটামুটি স্থিতিশীলতা অর্জিত হবে। কিন্তু এখন এটা তো বিজোড় অবস্থায় আছে, বুঝছো? আবার বলছি এটা কিন্তু নিউট্রাল সিচুয়েশন, এটা কিন্তু চার্জিত অবস্থা না। ফ্রি রেডিকেল একটা নিউট্রাল সিচুয়েশন, বাট নিউট্রাল হওয়া সত্ত্বেও অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে এই ধরনের স্ট্রাকচার অনেক বেশি অস্থিতিশীল, মানে বা সক্রিয়তা অনেক বেশি এদের। ওকে, তাহলে এখন কার্বন ডট আছে, তাহলে কার্বন চায় জোড়া হইতে, তার মানে সে যদি ইলেকট্রন পায় তাহলে সে স্থিতিশীল হইতে পারবে। তার মানে তিনটা মিথাইল মূলক তিনটা প্লাসের মাধ্যমে তাকে কিছু ইলেকট্রন দিচ্ছে, তার মানে এই স্ট্রাকচারটার ওভারঅল স্টেবিলিটি বেশি। তাহলে এটা হুবহু কার মতো হবে, কার্বো ক্যাটায়নের মতো হবে। কার্বো ক্যাটায়নের ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম আর স্থিতিশীলতার ক্রম একই। এটা হবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, CH3
সূত্রে দেখো মনে হবে এই স্থিতিশীলতা বা এই সক্রিয়তার ক্রমের উপরে নির্ভর করবে আসলে আমাদের উৎপাদ কোনটা তৈরি হবে। উৎপাদ কি 1 ডিগ্রি থেকে তৈরি হবে নাকি 3 ডিগ্রি থেকে তৈরি হবে, এগুলো কিন্তু এই পুরোপুরি স্থিতিশীলতার উপরে নির্ভর করে। তো সামনে যখন আমরা মানে বিভিন্ন বিক্রিয়ার ক্রিয়া কৌশল দেখবো তখন এই বিষয়গুলো আবার আসবে তোমার সামনে, ঠিক আছে? এগুলো খুব এগুলো বেসিক ক্লিয়ার না থাকলে সামনে পড়া কিচ্ছু বুঝবো না। অঞ্চল নামকরণ আর ওই যে শ্রেণী বিভাগ করে সিকিউ আসার করো কিচ্ছু করবো না, নামকরণ থেকে 1 নম্বর হলো। তাহলে আশা করা যায় আমরা এই 3 ধরনের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট দেখলাম। আরেক ধরনের রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট আছে, তা ওটার ব্যবহার আসলে তোমাদের সিলেবাসে তেমন একটা নাই। এটা বলা হয় কার্বিন, ঠিক আছে? কার্বিন, কার্বিন জিনিসটা কি? নরমালি তো কার্বনের হাত কয়টা থাকে? 4টা না? বাট কার্বিনে হচ্ছে জিনিসটা হচ্ছে থাকে হচ্ছে CH2 আর বাকি যে তার 2টা ইলেকট্রন আছে ওই 2টা ইলেকট্রন কার্বনের কাছে থেকে যায়। এই যে CH2 আর 2টা ইলেকট্রন, এটাকে বলে কার্বিন। এটা কিন্তু খুবই খুবই একটা রিঅ্যাক্টিভ বা সক্রিয় রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। অনেক বিক্রিয়া আছে যেগুলোর মেকানিজম কি কার্বিনের মাধ্যমে, ঠিক আছে? কার্বিনের মাধ্যমে, বাট কার্বিনের মেকানিজম এর বিক্রিয়াগুলো তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে বেশিরভাগ মেকানিজম হচ্ছে কার্বোকেটায়ন কেন্দ্রিক, প্রায় শতকরা 90% মেকানিজম কার্বোকেটায়ন কেন্দ্রিক। 2-1টা মেকানিজম হচ্ছে, তাও না, শুধুমাত্র একটা মেকানিজম হচ্ছে ফ্রি রেডিক্যাল কেন্দ্রিক। কার্বনায়ন কেন্দ্রিক তেমন একটা মেকানিজম তোমাদের নাই। তোমাদের সেটা থাকো ভালো, ওরা সেটা কম। জৈবনের সাথে সাথে ভয় পাওয়ার কিছু নেই। এমন তো 2টা ক্লাস নিলাম, কোডিংয়ে কি আছে আমি বুঝতেছি। আমি যে বলে জিনিসগুলো কোড আসলে কোডই না, যে বুঝে বুঝে লজিক কাটা যদি করো মজা লাগে, ঠিক আছে? আর যদি বইয়ের মতো করে পড়তে যাও বই পড়বে, ঠিক আছে? আমি নিজেও লাস্ট 5 বছর অর্গানিক 1 লাইনে পড়ে নিই, কোনো টেক্সট বুক থেকে, মানে বাংলাদেশের কোনো বইয়ের 1 লাইন আমি পড়ে নিই। বই কোথায় আছে আমার জানা নেই, অ্যাটেন্ডেন্স পড়ে নিই। ওখানে বেশি কাজ করতে হবে লিখছি, তো এগুলো পড়ে তুমি বুঝতে পারছো। এগুলো শেষ। নেক্সট আসো কার্বনের ডিগ্রি করবে। কার্বনের ডিগ্রি একটু পরে আলোচনা, তার আগে এখন মাত্র যে টপিকগুলো আমরা বললাম এগুলোর উপর একটু ডিটেইলস আলোচনা করি। যেমন ধরো পরীক্ষা যদি এরকম আসে, এরকম 2টা কার্বোকেটায়ন দেওয়া হলো, এরকম 2টা কার্বোকেটায়ন দিয়ে তোমাকে বলা হলো কোন কার্বোকেটায়নটা অধিক স্থিতিশীল। তুমি নরমাল অর্ডার কি মাথায় রাখবা যে 3 ডিগ্রি অলওয়েজ 2 ডিগ্রি থেকে কি হবে বেশি স্থিতিশীল হবে, ওকে? বাট যদি তোমাকে এরকম 2টা एग्जांपल দেওয়া হয় যেখানে 2টাই 3 ডিগ্রি, তখন কি করবে? নরমাল অর্ডার তুমি আগে দেখবা কোনটা 3 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 1 ডিগ্রি, ওই অনুযায়ী
তুমি সাজানো। আর যদি তুমি অপশনে এরকম পাও, ধরো অপশনে মনে করো একটা 1 ডিগ্রি দিল, একটা 2 ডিগ্রি দিল, আর বাকি দুটো ধরো তোমাকে 3 ডিগ্রি দিল, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি তো অপশন থেকে বাদ। কিন্তু এখন তো তোমার হাতে এখনো 2টা 3 ডিগ্রি পড়ে আছে, ওই 2টা 3 ডিগ্রির মধ্যে আবার তুমি কিভাবে ডিসাইড করবা যে কোনটা কি অধিক স্থিতিশীল? ঠিক আছে না? তখন ঝামেলা হলো না। পরীক্ষাটা সহজ আসবে। দেখবে যে পরীক্ষা একটা 3 ডিগ্রি দিছে, দুইটা 3 ডিগ্রি দিছে, বা এমন করে তিনটায় 3 ডিগ্রি দিছে, একটা 1 ডিগ্রি দিছে, এরকম হইতে পারে। তোমাকে মানে ট্র্যাপে ফেলা হবে। তখন কিন্তু তুমি শুধু 3 ডিগ্রি মুছতে হলে হবে না, 3 ডিগ্রির মধ্যেও স্থিতিশীলতা বের করতে জানতে হবে। দেখো আমরা অলরেডি কথা বলছিলাম যে অ্যালকাইল মূলক তো ইলেকট্রন থাকা ভালো কথা। তখন আমি এটাও বলছিলাম যে অ্যালকাইল মূলক যত বড় হবে, অ্যালকাইল মূলক যত বড় হবে, তার আবেশীয় প্রভাবের পরিমাণ কি হবে? বেশি হবে। অর্থাৎ মিথাইল থেকে ইথাইলের প্লাস আই বেশি, ইথাইল থেকে প্রোপাইল মূলকের প্লাস আই বেশি। তাহলে দেখো এখানে তিনটাই মিথাইল, বাট এখানে দেখো দুইটা মিথাইল, তাহলে এটা সেম ইফেক্ট, এটা সেম ইফেক্ট, বাট এখানে একটা কি আছে ইথাইল। তাহলে এখন যদি এইটা আর এটার মধ্যে কম্পেয়ার করি তখন আবার প্লাস আই কার বেশি হবে? ইথাইলের প্লাস আই বেশি হবে। তাহলে ওভারঅল প্লাস আই কোনটাতে বেশি? ডান পাশেরটাতে না? তাহলে কোনটা বেশি স্টেবল? এবার ডান পাশেরটা অধিক স্টেবল। ঠিক আছে, ডান পাশেরটা অধিক স্টেবল। বুঝছো? তাহলে 3 ডিগ্রির মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয় তাহলে তোমাকে অ্যালকাইল মূলকগুলো দেখতে হবে যে অ্যালকাইল মূলক কোনটাতে বড়। ধরো এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে পি স্ট্রাকচার, এটা হচ্ছে কিউ স্ট্রাকচার, তাহলে কিউ ইজ more stable than P. বুঝলো? এরকম তিনটা কার্বোকেটান তোমাকে দিল ABC, তাহলে বলো যে ABC এই তিনটা কার্বোকেটানের মধ্যে কোনটা সবচেয়ে বেশি স্টেবল? বা স্টেবিলিটির অর্ডারটা কি হবে? এইখানে অনেকে মনে করতে পারবে এখানে তবে কার্বন 3টা আছে, তাহলে কি এখানে 3টা কার্বন কাউন্ট হবে? না, যদিও এটা C3H7 লিখছি, মানে আমি হচ্ছে যেমন ধরো আমি যদি CH3CH2 এইভাবে ভেঙে না লিখে আমি এটাকে C2H5 লিখতে পারতাম, কারণ C3H7 অনেকগুলা কার্বন লিখতে হবে, C2H5 অনেকগুলা কার্বন লিখতে হবে। তখন সুবিধা যে প্রশ্নে দেখবা যে এত বড় করে না লিখে তারা এইভাবে সংক্ষেপে C3H7 লিখবে। তো C3H7 থাকলেও তুমি বুঝে নিবা কয়টার সাথে ডিরেক্টলি অ্যাটাচ, একটার সাথেই ডিরেক্টলি অ্যাটাচ। দেখো এখানে তোমার CH3CH2 আছে, এটাকে তুমি কি লিখতে পারতা? C2H5, বাট এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে অ্যাটাচ? একটার সাথে তো অ্যাটাচ, এই কার্বনের সাথে তো তার কোনো সংযোগ নেই।
অ্যাটাচ তো সে একটার সাথে। এরকম বড় অ্যালকাইল গ্রুপ থাকলেও সমস্যা নেই, ধরে নিবা অ্যাটাচ করার সাথে, অ্যাটাচ কিন্তু একটার সাথে। তাহলে এবার বলো কোনটা বেশি স্টেবল। তো স্টেবিলিটি অর্ডার কিভাবে বের করতে বলছি, আগে কি দেখবো, আগে দেখবো ডিগ্রি মিলে গেলে দেন তোমাকে অ্যালকাইল গ্রুপের দিকে যেতে হবে। এটা কয় ডিগ্রি বলো, এটা কয় ডিগ্রি, এটা 3 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, বিকজ এই কার্বনে প্লাস, তাহলে এটা একটা, এখান থেকে 3টা থাকলেও কাউন্ট করতে কয়টা, একটা, দুইটা, এখানে দুটো থাকলেও কাউন্ট করতে কয়টা, একটা, তাহলে 3টা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ। তাহলে এটা 3 ডিগ্রি, এটা বেশি স্টেবল হবে, এই সবচেয়ে বেশি স্টেবল। স্টেবিলিটি ফ্রম তারপরে দেখো এই দুটোতে আসো, এই দুইটাই কিন্তু 2 ডিগ্রি করে না, এটাও 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, কারণ এই কার্বনের প্লাস আছে, এই কার্বন একটা দুইটার সাথে অ্যাটাচ, এই কার্বনের প্লাস আছে এটা একটা দুইটার সাথে অ্যাটাচ। তাহলে এখন কিভাবে ডিসাইড করব, এখন দেখো অ্যালকাইল মূলক কোনটাতে বড়। তাহলে দেখো এটাতে আছে একটা প্রোপাইল মূলক, একটা ইথাইল মূলক, আর এখানে আছে একটা মিথাইল মূলক আর একটা ইথাইল মূলক। তাহলে কোনটাতে প্লাস আই বেশি হবে, অবশ্যই এইটাতে প্লাস আই বেশি হবে, বিকজ এখানে অ্যালকাইল মূলকগুলো সাইজে বড়, ঠিক আছে। তাহলে ওভারঅল স্টেবিলিটি এইটার বেশি, সি এর, তারপরে বি, সবার আগে এ, তারপরে সি, তারপরে আশা করা যায় যদি এটা বুঝে থাকো তাহলে বাকি যেগুলো আছে ফ্রি রেডিক্যাল, তারপরে কার্বন আয়ন, ওগুলো তুমি আশা করতে পারবা, সেম লজিক অনুযায়ী আগাবা, তাহলে বেড়েছে। ঠিক আছে, এগুলো আমাদের হয়ে গেল। নেক্সট আসো কার্বনের ডিগ্রি। সো কার্বনের ডিগ্রিতে প্রথমেই আসবে আমাদের অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সূত্র বলতে পারবা? এটা RX, ওকে, একটা অ্যালকাইল মূলক থাকবে, তার সাথে একটা হ্যালোজেন গ্রুপ থাকবে।
অ্যালকাইল হ্যালাইড আছে। এগুলো এখন আমাদের ডিগ্রি বের করা লাগবে। ডিগ্রি বের করার নিয়ম কি? এক্ষেত্রে ডিগ্রি বের করার নিয়ম হচ্ছে, তুমি দেখবা যে তোমার হ্যালোজেন পরমাণুটা কোন কার্বনে যুক্ত। হ্যালোজেনটা এই কার্বনে যুক্ত না, তাহলে তোমার হ্যালোজেন পরমাণুটা যেই কার্বনে যুক্ত থাকবে ওই কার্বনটা অপর কতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে সেটাই হবে তোমার অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি। তাহলে হ্যালোজেনটা এই কার্বনে যুক্ত, তাহলে এই কার্বনটা একটা দুটা তিনটা কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে বিধায় এই অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি কত হবে? 3 ডিগ্রি। 3 ডিগ্রিকে আমরা আরেকটা নামে ডাকি, সেটাকে বলে টারশিয়ারি। TIARY, টারশিয়ারি। 3 ডিগ্রি মানে টারশিয়ারি। তাহলে এখানে আসে এবার হ্যালোজেন কোন কার্বনে যুক্ত? এই কার্বনে যুক্ত। এই কার্বনটা একটা দুইটা কার্বনের সাথে সরাসরি যুক্ত, এটা কয় ডিগ্রি হবে? 2 ডিগ্রি, বা এটাকে বলে সেকেন্ডারি। এটা ডিগ্রি কত? ক্লোরিন এই কার্বনে যুক্ত, এই কার্বনটা একটা কার্বনের সাথে ডিগ্রি অ্যাটাচ, তাহলে এটা হবে 1 ডিগ্রি, বা প্রাইমারি, বলে প্রাইমারি। এইটা তাহলে কয় ডিগ্রি হবে? 0 ডিগ্রি, বা 0 ডিগ্রি বলে কিছু আছে? 0 ডিগ্রি বলে কিছু নেই, এটা হবে জেনেরিক নেম, মিথাইল ক্লোরাইড। এটা নরমাল নাম, কোনো ডিগ্রি কিছু নাই, নরমাল নাম মিথাইল ক্লোরাইড। আশা করি আমরা অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি বের করতে পারবো, ঠিক আছে? নেক্সট আসো আমাদের অ্যালকোহলের ডিগ্রি। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? আর ওএইচ। এটা তোমাদের পারো না কিছু কথা বলা, ঠিক আছে? শিউলি করতে উঠতাম, হ্যাঁ পড়াশোনা করতেছো? পাস করবা? পাস করছো? কলেজে পরীক্ষা ইয়ার মিলে সব বিষয়ে পাস? এমনি পাস করবা? কি ছিল ভাই, খাতা কেন দেখছে? আমার তো মনে দেখে জাস্ট আগের উদাহরণগুলোতে ক্লোরিনের জায়গায় OH লাগাই দিলেই হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যালকোহল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে নিয়ম আগের মতোই, তুমি এবার দেখবা তোমার OH মূলকটা, এই OH কার্যকরী মূলকটা কোন কার্বনে যুক্ত। OH মূলকটা যে কার্বনে যুক্ত থাকবে ওই কার্বনটা অপর যতটা কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে সেটাই হবে অ্যালকোহলের ডিগ্রি।
দেখো এখানে OH এখানে যুক্ত এই কার্বনে, তাহলে এই কার্বনটা একটা দুইটা তিনটা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, তাহলে এটা হবে 3 ডিগ্রি, এটা হবে 2 ডিগ্রি, তাহলে এটা হবে 1 ডিগ্রি, এইটার কোনো ডিগ্রি, তাহলে এটার নাম কি হবে? নরমাল নামের নাম কি? মিথানল বা মিথাইল অ্যালকোহল, মিথানল। দেখি কয়েকটা দেই পারবি না। দেখি এটা কয় ডিগ্রি অ্যালকোহল? কয় ডিগ্রি? নাউজুবিল্লাহ, কি পড়াইলাম? এম বলো বিটুমি কেন? এখানে যদিও অনেকগুলি কার্বন আছে, এটা থেকে কিন্তু ধোঁকা খাওয়া যাবে না, এটা তোমাকে দেখতে হবে OH টা এই কার্বনে যুক্ত, এই কার্বনটা অপর কয়টার সাথে অ্যাটাচ? একটার সাথেই কিন্তু ডিরেক্টলি অ্যাটাচ, এইটা বা এটার সাথে কিন্তু এই কার্বনের কোনো কানেকশন নাই না। এই যে আমি বারবার একটা মুখ দিয়ে একটা শব্দ বলতেছি, সেটা কি বলো? সরাসরি। আমি সরাসরি শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতেছি বারবার, অনেকেই কিন্তু এই ভুলটা করে, সেটা কিছু ও আচ্ছা ভাবি তো এখানে আরো কার্বন আছে ওগুলো বলে দিই, সাবধান, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। বড় জন্ম তুমি নাই ওটা কয় ডিগ্রি? হ্যাঁ 2 ডিগ্রি কেন? এখানে তো কার্বন 3টা আছে, একটাই কার্বন, এটা 2। বলো বলো শিউলি বলো এটা মানে কি? 3 3 কি হবে? তিনটার সাথে যুক্ত, এখানে তো কার্বন 2টা আছে, 3টা আছে, একটা কার্বন এম, এটা 3 ডিগ্রি। সেগুলো ভালো করে বুঝতে হবে, ডিগ্রি না বুঝলে কিন্তু সামনে দিয়ে ঝামেলা করবে। সামনে দেখবে যে মেজরিটি পার্সেন্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন 2 ডিগ্রি 3 ডিগ্রি থেকে আসছে। আচ্ছা ক্লাস করে যে অ্যালকাইলের ডিগ্রি পারবো, অ্যালকোহলের ডিগ্রিও পারবো। এবার সব কার্বোকাটায়নের ডিগ্রি অলরেডি পড়া শেষ, কার্বন আয়নের ডিগ্রি অলরেডি পড়ে ফেলছি, ইলেকট্রিক্যালের ডিগ্রি অলরেডি পড়া শেষ, ঠিক আছে? এখন আমরা বলবো এমিনের ডিগ্রি। এমিনের ডিগ্রি খুবই সহজ। আগে আমাদের বুঝতে হবে অ্যামিন তৈরি হয় কিভাবে। অ্যামিন বেসিক্যালি তৈরি হয় অ্যামোনিয়া থেকে। তো আমরা জানি যে অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেন পরমাণুগুলো যদি অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত
একটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক দিয়ে প্রতিস্থাপিত হইল, তাহলে কি তৈরি হয়ে গেল? একটা এমিন, এটাকে বলা হচ্ছে মিথাইল এমিন। কি নাম এটা? মিথাইল এমিন। যদি এখন হাইড্রোজেন আরো কয়টা আছে? আরো কয়টা হাইড্রোজেন আছে? এখানে আরো দুইটা আছে। যদি আবার এই দুটার মধ্যে আরেকটা রিপ্লেস হয়ে যায়, আরেকটা নাইট্রোজেনের লোন পেয়ারগুলোর একটু লেখার অভ্যাস করবা, কিন্তু এই লোন পেয়ার অনেক কাজের জিনিস, ঠিক আছে? এটার অনেক কাজ আছে, এটা ভালো অভ্যাস, ভালো প্র্যাকটিস করে লোন পেয়ারগুলো লেখা। বিশেষ করে নাইট্রোজেন, অক্সিজেন এগুলোর লোন পেয়ার লেখার চেষ্টা করবা। তাহলে দেখো এইটাও একটা এমিন, ঠিক আছে? আরেকটা হাইড্রোজেন বাকি আছে না? যদি ওইটাও রিপ্লেস হয়ে যায়, আমি বলতেছি না যে এখানে শুধুমাত্র মিথাইল দিয়ে রিপ্লেস হবে, এখানে মিথাইল ব্যতীত অন্য যে কোনো অ্যালকাইল মূলক দিয়ে কি হতে পারে? রিপ্লেস হতে পারে, বা বেনজিন বলয় দিয়েও কি হতে পারে? রিপ্লেস হতে পারে। তাহলে এটা হয়ে যাবে CH3N, এবার তিনটা হাইড্রোজেনই মানে অ্যামোনিয়ার তিনটা হাইড্রোজেনই তিনটা অ্যালকাইল মূলক দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তাহলে এখন ডিগ্রি বের করব কি হবে? খুবই সহজ। এমিনের ডিগ্রি বের করার নিয়ম হচ্ছে নাইট্রোজেন যতটা কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে ডিরেক্টলি সেটাই হবে এমিনের ডিগ্রি। তাহলে দেখো এই নাইট্রোজেন কয়টার সাথে অ্যাটাচ? একটার সাথে, তাহলে এটা হলো একটা প্রাইমারি এমিন। এখানে কয়টার সাথে অ্যাটাচ? নাইট্রোজেন দুইটার সাথে, তাহলে এটা হচ্ছে একটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি এমিন। এখানে কয়টার সাথে অ্যাটাচ? 1 2 3 তিনটার সাথে, এটা হবে একটা 3 ডিগ্রি বা টারশিয়ারি এমিন। সিম্পল, এমিন ডিগ্রি বের করা সহজ। এটা কত ডিগ্রি? এক ডিগ্রি। কি হবে? বেনজিনে কার্বন নেই, কার্বন ছাড়া বেনজিন হবে? এগুলা কি? এই যে বিন্দুগুলো কি? এগুলো কি? এগুলো কি? এগুলো কার্বন না? নাইট্রোজেন এই কার্বনের সাথে যুক্ত কিন্তু এখানে একটার সাথে অ্যাটাচ, এখানে একটার সাথে অ্যাটাচ, তাহলে কত ডিগ্রি? এটা কিন্তু একটা 2 ডিগ্রি এমিন। বলো এইটা কত ডিগ্রি? এটা 1। এই জাস্ট একটার সাথে অ্যাটাচ, এই যে এটা কয় ডিগ্রি? এটা কয় ডিগ্রি? 3। এখানে কার্বন আছে একটা, এখানে একটা। ডিটেল স্ট্রাকচার এগুলো রাখতেছি না, কারণ ডিটেল স্ট্রাকচার অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। এটা 3 ডিগ্রি।
3 হ্যাঁ 3 ডিগ্রি 1 এখানে একটা দুইটা এখানে একটা তিনটা চলো নেক্সট যদি এরকম সিচুয়েশন হয় না দুজনের হাত কাটা হয়ে গেছে চারটা হইতেই পারে নাইট্রোজেনে যদি 4 হাত থাকে তাহলে কি হবে নাইট্রোজেনে প্লাস হবে নাকি মাইনাস প্লাস না প্লাস হবে প্লাস এটা কি কোনো এমিনের ক্যাটাগরিতে পড়ে এটা আসলে এমিন থেকে তৈরি হয়েছে বাট এটাকে এমিন বলা যাবে না এটার একটা নাম আছে এটাকে বলে কোয়াটারনারি আয়ন ইউএ আর এন এ আর ওয়াই কোয়াটারনারি আয়ন কি হাসতেছেন প্লিজ আমার এক ফ্রেন্ডের উচ্চারণ করতে কয়টা নারী ঠিক আছে কোনো যে ফাজিল ভাই ঠিক আছে আমার মাথায় সব চলে ঠিক আছে এমিনের ক্ষেত্রে আমাদের সার্টেন সিচুয়েশনে সব সময় না সার্টেন সিচুয়েশনে এই ধরনের আয়ন আসতে পারে যেহেতু নাইট্রোজেনের হাত কয়টা চারটা ঠিক আছে নাইট্রোজেনের 2 হাত থাকলে নাইট্রোজেনে কি ধরনের চার্জ আসে জেনারেল কেস হচ্ছে হাত সংখ্যা বাড়লে প্লাস মানে নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা বাড়লে প্লাস আর নরমাল হাত সংখ্যা থেকে হাত সংখ্যা করলে মাইনাস হয় যেমন অক্সিজেন 3 হাতে প্লাস 1 হাতে মাইনাস কারণ তার নরমাল হাত এটা নাইট্রোজেনের নরমাল হাত কয়টা 3টা 4 হাতে প্লাস 2 হাতে কি হবে মাইনাস কার্বনের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা অন্যরকম কার্বনে হাত সংখ্যা কমলে প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে যেমন কার্বন 3 হাতে আমরা প্লাসও দেখছি আবার কার্বন 3 হাতে আমরা মাইনাসও দেখছি আবার কার্বন 3 হাতে আমরা ডটও দেখছি কার্বন একটু ব্যতিক্রমী আচরণ শো করে ওকে এর কারণ হলো কার্বন আসলে তড়িৎ-ঋণাত্মকতার দিক থেকে একটা মাঝামাঝি অবস্থানে আছে তার ইলেকট্রোনেগেটিভ বেশিও না আবার কি কম না খুব আইডিয়াল একটা অবস্থায় সে আছে এই জন্যই দেখো না কার্বনের হাজার হাজার যৌগ তো আশা করা যায় এই মিনিট ডিগ্রি বের করতে কোনো সমস্যা হবে না সো অনেকে এই ধরনের স্ট্রাকচার থেকে ঘাবড়ে যায় তো ঘাবড়ে যাওয়ার কিছু নাই খুব সহজ জিনিস এমনি থেকে তোমাদের প্রশ্ন হবে এবং এমিন কিন্তু সত্যি কথা বলতে অনেক গুরুত্বপূর্ণ জৈব যৌগ কেন তোমার বডি তো পুরোটাই এমিন দিয়ে তোমার বডির পুরোটাই তো এমিন দিয়ে নাকি তোমার বডি কি দিয়ে প্রোটিন 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 কিভাবে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় বলো অনেকগুলো অ্যামাইনো দুইটা অ্যামাইনো অ্যাসিড কিভাবে একটা কোন ধরনের বন্ধনের মাধ্যমে তারা যুক্ত হয় বলা দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি বন্ধন পেপটাইড বন্ধন ঠিক আছে এরকম আবার অনেকগুলো পেপটাইড মিলে কি তৈরি হয়
পলিপেপটাইড, এরপর অনেকগুলো পলিপেপটাইড কি তৈরি হয়? প্রোটিন। ঠিক আছে, প্রোটিন তৈরি হয়। তারপরে ইনসুলিন কোর্স, ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ চ্যাপ্টারে ইনসুলিন যেভাবে বলে গেছি আমার ঠিক খেয়াল নাই, যদি একটা চেনে থাকে 21টা অ্যামিনো অ্যাসিড, আরেকটা চেনে থাকে কয়টা? 30টা অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা চেন কোন বন্ধনের মাধ্যমে গঠিত? ডাইসালফাইড বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। কোর্সগুলো ভুলে গেছি। ঠিক আছে, হ্যাঁ পড়াশোনা করিও। ঠিক আছে, আজকে তুমি থাক, আগামী ক্লাসে আমরা করবো রেজোনেন্স। নেক্সট ক্লাস কেউ মিস দিলে, নেক্সট ক্লাস মিস দিলে পরে 4 ক্লাস কিছু বুঝবো না।